আমি কর্পোরেশনে একটা ক্যাজুয়ালে বহুদিন ধরে চাকরি করছি, প্রায় 17 বছর। মানে আমি আর্ট ফিল্ডে আসার আগেই আমি প্রায় পেয়ে গেছিলাম, অটো চালাতে চালাতেই পেয়েছিলাম। আজকে আমাদের আরেকটা বিশেষ প্রোগ্রাম শিল্পী বাপি দাসকে নিয়ে। বাপি দাস আমাদের গতানুগতিক ভাবে আমরা যে শিল্পীদের নিয়ে কাজ করি সেরকম নন। উনি সোজা ভাষায় স্বশিক্ষিত শিল্পী, কিন্তু ওর জীবনের আহ, গতিপথও অন্য শিল্পীদের মতো নয়। কেমন গতিপথ, ঠিক কিরকম, এবং ওর কাজ তার সঙ্গে কিভাবে যুক্ত ওর জীবনের সঙ্গে, সেটা উনিই বলবেন। আমরা ওর কাজ কয়েকটা দেখব, গত 14 বছরের। তারপরে আমরা তা নিয়ে আলোচনা করব। সঙ্গে আছেন বিশ্বজিৎ মুখার্জি, শান্তিনাথ পাত্র, নবকুমার চক্রবর্তী। নমস্কার, আমার নাম বাপি দাস। আমি টেক্সটাইল নিয়ে কাজ করি, সুতো দিয়ে সেলাই করে, কাপড় পেস্টিং করে আমি কাজ করি। তো এই মুহূর্তে বেশ কিছু কাজ করেছি যেগুলো আপনাদেরকে দেখাতে পারবো। আমার কাজ ওড়না থেকে, শিফনের ওড়না থেকে সুতো বার করে সেলাই করা, সেলাই করে কাজ করি আমি। এক একটা কাজ করতে খুব কম করে 4 মাস, এবং আমার একটা কাজ আছে এরকমও যে 4 বছর। মানে 4 বছর, এই 4 মাস মানে ওই 24 ঘন্টার মধ্যে যে অফিসিয়াল যে টাইমটা, সেই টাইম ধরে কাজ করছি তা নয়। কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা, কোনোদিন 4 ঘন্টা, কোনোদিন 5 ঘন্টা, কোনোদিন 6 ঘন্টা, এইভাবেই। কারণ এই কাজগুলো মানে আমি করি, শুধু আমার কথাটাই বলবো, এই কাজগুলো করতে গেলে যে এইটা করতে হবে তা নয়। যেমন এই কাজগুলো করতে গেলে খুব, আমার মনে হয় খুব এনার্জি দরকার। কোনো সময় এনার্জি যদি লস হয়, তো আমি সেই সময় কাজটা আর করি না। কাজটা ছেড়ে একটু উঠে গেলাম, একটু বাইরে ঘুরে এলাম, বা অন্য কিছুর মধ্যে একটা ইনভলভ হলাম, হয়ে আবার এনার্জি সঞ্চয় করে আমি আবার কাজ নিয়ে বসি। তো সেই জন্য এই কাজগুলো করতে এতটাই লেট হয়। তারপরেও খুব বেশি যদি এই কাজ করতে যাই, তখন বডি সাপোর্ট করে না, এটা একটা বাস্তব কথা। বাকি আমি এই কাজের মধ্যে এলাম, প্রত্যেকটা মানুষেরই জীবনে কষ্ট আছে। তো আমি আমার আর কষ্ট নিয়ে, বাজে সময়টা নিয়ে আমি আর আলোচনায় আসছি না। বাজে সময়টা আলোচনায় এসে সময় নষ্ট হবে। আমি একসময় অটো ড্রাইভার ছিলাম, তার আগেও আমি প্রচুর কাজ করেছি। আমার আমি 94 সাল থেকে আমি আমার আমার কাজের লাইফে ঢুকে যেতে হয়। আমি 8 পাস করে আমি ছেড়ে দিই পড়াশোনা। আমাকে কাজের মধ্যে ঢুকে যেতে হয়েছিল। আমি স্টেনলেস স্টিল আলমারির, পুরো একটা আলমারি তৈরি করতে জানি আমি, মানে ফুল মিস্ত্রি যাকে বলা হয়। আরো বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলাম। লাস্ট আমি অটো চালাতে আসি। তো অটো চালাতে চালাতে আমার মনে হয়েছিল যে আমি শুধু অটো, সবাই কিছু না কিছু করে ইনকাম করে, তাদের রুজি রোজগার চালিয়ে নেয়। তো আমার সেই সময় জানি না কেন মনে হয়েছিল যে আমি শুধু এই কাজ করব, কামাবো, খাবো, ইনকাম করব, খাবো, তারপর নর্মাল লাইফ যেমন চলে সেরকম ভাবে চলবো। এটা মনে হচ্ছে আমার ঠিক হচ্ছে না, মানে আমাকে কিছু করতে হবে। তো আমাকে কিছু করতে হবে, করবোটা কি? তাই ভাবলাম, আমি তো ছোটবেলা থেকে আঁকা শিখতাম, তো আমি আবার আঁকা শিখি। তো আমি আমার ছোটবেলায় যে টিচার ছিল তার কাছে গিয়ে আবার বললাম যে চঞ্চল দা, আমি আবার আঁকা শিখবো। তো সে আমাকে আঁকা করেই প্রচুর হেল্প করতো, বললো চলে আয়। আবার সেই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সব আঁকা শিখতে বসলাম। সেটা অবশ্য খুব বেশি দিন ছিল না। তার মধ্যে আমি আবার পড়াশোনা শুরু করলাম, প্রাইভেটে মাধ্যমিক দিলাম। প্রাইভেটে মাধ্যমিক দিতে দিতে আমার একটা বন্ধুর প্রেসে, কলকাতায় যে একটা প্রেস আছে শৈলী প্রেস, তো সেই প্রেসে কিছু প্রিন্ট হয়েছিল। আমাকে আমার বন্ধুরা ডেকে বললো, বাপি আমার প্রেস একবার আয়। গিয়ে পোস্টকার্ড সাইজের আমি কিছু প্রিন্ট দেখলাম। ছবি প্রিন্ট, পোর্ট্রেট রয়েছে, পোর্ট্রেট প্রিন্ট করা রয়েছে। তো সেগুলো দেখে বললাম, বাহ খুব ভালো। বললো ব্যাক সাইডটা কি লেখা আছে পর। ব্যাক সাইডটা লেখা দেখছি হ্যান্ড এমব্রয়ডারি।
আভা দেবীর, দার্জিলিং আভা আর্ট গ্যালারি ছিল, ওই আভা দেবীর ছবিগুলো প্রিন্ট হয়েছে। তো আমার দেখে এত ভালো লাগলো, আর একদম মানে ওই মানে বলে না মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল সেই রকম ব্যাপার। আমি সেই সময় দেখে যে সুতো দিয়ে সেলাই করে কাজ করব জীবনে এরকম কোনোদিন ভাবিনি। মানে কি করে সুতো দিয়ে সেলাই করবোটা কি করে, ওই যে কালার, কালার যে মিক্সিং, কালারের যে খেলা, সেটা সুতো দিয়ে খেলবো। মানে সেই সময় আমি সব তো আঁকা শিখছি, ভালো করে ড্রয়িংটাও হয়তো কমপ্লিটলি আমার দ্বারা হচ্ছে না, প্যাস্টেল কালার নিয়ে একটুখানি করছি কালার, একটু ওয়াটার কালার অল্প অল্প ধরেছি সেই সময়। তো জানি না কেন বেশিরভাগ সময়, দিনের বেশিরভাগ সময় ওই সেলাই করা ছবিগুলো নিয়ে যেন আমার মাথা পুড়ে যেত। মানে কি করে সেলাই করে ওই মিক্সিং, কালার মিক্সিং হলো একটা পোর্ট্রেট, 3D পোর্ট্রেট। মানে পোর্ট্রেট মানে সে খুব মানে না দেখলে বোঝানো যাবে না। মানে সিগারেট খাচ্ছে, সিগারেট খেতে গেলে যে মুখের এক্সপ্রেশন, মুখ যে বেঁকিয়ে টেরিয়ে সেই ধোঁয়া উঠছে সবকিছু নিয়ে একটা 3D যে কাজ, সারাক্ষণ মনে হতো যে এই সুতো কি করে আমি এঁকো। তো ঘটনাচক্রে আমার বন্ধুর মেয়ে আমাকে বললো, কাকা আমাকে একটা ফুল সেলাই করে দাও না। আমি বললাম ঠিক আছে, ফুলটা ড্রয়িং করে দিলাম, বললাম কালকে আমি সুতো এনে সেলাই করে দেবো। তো কালকে সুতো এনে সেলাই করে দেবো, আমি সুতো নিয়ে যেতে যেতে ওর মা একদম ভরাট করে স্কুলে পাঠিয়ে দিয়েছে। তো ওটা দেখে আমার এত রাগ উঠে গেল, আমি মানে ওদের বাড়িতে রিটার্ন চলে এলাম। এসে আমি কি করলাম, আমি পাতা তৈরি করার জন্য সুতো কিনে আনলাম। এবং তার আগে আমি কন্টিনিউ ভাবতাম যে এই সুতোর মিক্সিংটা আমি কি করে করব, সুতোর মিক্সিং কি করে হতে পারে। তো সেটা অ্যাপ্লাই আমি ওই ফুলটা দিয়ে করবো ভেবেছিলাম, তো সেটা আর হয়নি। আমি বাড়িতে সেটা পাতা শুরু করলাম। তো পাতাটা নিয়ে যখন আমি বসছি ওই গোল ফ্রেমের মধ্যে কাপড় আটকে সুতো নিয়ে, আমার মা দিদি আমাকে দেখে খুব হাসছে যে করছেটা কি, যে কোনোদিন বোতাম লাগায়নি সে সুতো দিয়ে সেলাই করছে। তো আমি পাতাটা যখন শুরু করলাম, আমিও জানতাম না পাতাটা আমি করতে পারবো কিনা, কিন্তু পাতাটা আমি কমপ্লিটলি সাকসেস করতে পেরেছিলাম। মানে আমি যেটা চাইছি সেটা আমি করতে পারছি কিনা দেখছিলাম, তো আমি দেখলাম যে আমি যেটা চাইছি সেটা আমি করতে পেরেছি। তারপরেই আমি আমার মাকে মডেলিং করে, আমি ফটোগ্রাফি করে মায়ের একটা কাজ বানালাম। সেই কাজটা সম্ভবত এখানে আছে, আপনারা দেখতে পারবেন। আয়না দেখছে ছবিটা, এরকম আছে একটা ছবি, হ্যাঁ। আয়না দেখছে। হ্যাঁ, ওই ছবিটা আমার, আমার প্রথম ছবি, মানে প্রথম সেলাই না, প্রথম ছবি, প্রথম ছবি যেটা রয়েছে সেটা আমার কাছেই রয়েছে, একটা শাপলা পাতা। আর আপনারা যে ছবিটার কথা বলছি সেই ছবিটা ইনাপুরি কালেক্ট করেছে উনি আমার থেকে। তো সেখান থেকে আমার মনে হয়েছিল যে আমি যে সেলাই করছি আমি কিভাবে দেখাবো, আমার একটু বেটার টিচারের দরকার যে আমাকে শেখাবে। আমি শিখবোটা কার থেকে, আমি তো ওখান থেকে আর আর্ট কলেজে ভর্তি হতে পারবো না। মাধ্যমিক পাস করেছি একবার ব্যাক পেয়ে, মাধ্যমিক পাস করেছি, পাস করার পর উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন নিয়েছি, প্রথমবারেই 3 বিষয় দিয়েছি, 3 বিষয় ফেল। তার কারণ তখন আমার মাথায় সেলাই ঢুকে গেছে অলরেডি, মানে বই এক জায়গায় আর আমি সেলাই করে যাচ্ছি। সেই সময়টা খুব ভালো মনে আছে, আমি একটা সেকেন্ড ছবি করছিলাম, ওটা আমার একজন মহিলা চুল আজরাচ্ছে, তলায় একটা ময়ূরের ফেদার দেওয়া। ময়ূরের ফেদারটা এরকমই বানিয়েছিলাম, আমাদের একটা বন্ধু ময়ূরের ফেদারটা এরকম ধরে, ও আচ্ছা আচ্ছা ভালো হয়েছে। আমি বললাম ফেদারটা ধরে কি বুঝলে, বলছে ওই ছবিটা সেলাই করেছি আর ফেদারটা অরিজিনাল লাগিয়েছি। আমি বললাম না, ফেদারটাও সেলাই করা। ও তখন হ্যাঁ বলে আবার ফেদারটা ধরে দেখতে গেল। তো যাই হোক, আমার মনে হয়েছিল যে আমার একটু বেটার টিচারের কাছে যেতে হবে।
কারণ আমি আমার ওই টিচারের সঙ্গে আলোচনা করে বুঝেছিলাম যে আমাকে এবারে এখানে ছেড়ে বেরিয়ে যেতে হবে। তো আমি আমার পাড়ারই এক, এখানেই থাকে একজন আর্টিস্ট, অভিজিৎ দত্ত। তো তার সান্নিধ্যে এসে আমি কিভাবে কাজ করব, কিভাবে কম্পোজিশন করব, আরো কাজকে ফাইন করা, মানে আজকে আমার সাকসেসের পিছনে অভিজিৎ দত্তর একটা বিরাট ভূমিকা আছে। কারণ আমার জীবনের প্রথম এক্সিবিশন লস্ট ইন ট্রানজিশন। লস্ট ইন ট্রানজিশন হচ্ছে মানে ইন্ডিয়া সব এ গ্রেড আর্টিস্টদের নিয়ে শোটা হয়েছিল। সেখানে আমাকে অভিজিৎ দত্ত সুযোগ দিয়েছিল দুটো কাজ দিয়ে। যেখানে যোগেন স্যার ছিলেন, পরেশ মাইতি ছিলেন, জয়শ্রী ছিলেন, আরো সব বড় বড় আর্টিস্টরা ছিলেন। তো সেখানে আমি একমাত্র আহ, ওই সুতো নিয়ে কাজ করি। আমাকেই অভিজিৎ দত্ত সুযোগ করে দিয়েছিল দেখানোর জন্য। এবং ওই কাজ দুটো জয়শ্রী কালেক্ট করেছিল। যাই হোক, এই আমার লাইফের কাজ নিয়ে আমার এগিয়ে আসার কথা। হ্যাঁ, এবার আপনি বলুন। হ্যাঁ, এই কাজটাই আমার জীবনের প্রথম ছবি। এই কাজটা দিয়ে আমি বোঝাতে চেয়েছিলাম, আমি ছোটবেলায় দেখেছি আমার মা দিদি এরা, আমার মা দিদি বলে না, আরো মানে বেশিরভাগই মহিলাদের বা মেয়েদের বিকেলবেলা চুল বাঁধা একটা বিরাট রেওয়াজ ছিল। চুল বাঁধতে হবে, চুল না বাঁধলে বিকেলবেলা যেন বিরাট পাপ করেছে, চুল বাঁধা হলো না, বা ছোটরা যদি চুল না বাঁধতো তাদের বকাবকি করা। এই যে ব্যাপারটা ছিল, চুল বাঁধার পর তারা যে আয়না দেখা, তাদের যে সেই বিউটিটা, যেটা এখন কিন্তু মিসিং এই সময়। বিকেলবেলা চুল বাঁধার ওই সেই ঘটা আর নেই। এবং সেজে গুজে সেইভাবে এই যে সাজ, এই সাজের সাজের পর যে একটা আয়না দেখে বিরাট কিছু নিজেকে কতটা ঠিকঠাক সাজতে পেরেছি সেটা দেখা, আমি সেইটাই দেখাতে চেয়েছি এখানে। তো এই কাজটা আমার করতে সময় লেগেছে প্রায় 9 মাস। এটা মোটা সুতো দিয়ে করা, এটা সরু সুতোর শিপন সুতোর নয়, এটা ওই অ্যাঙ্কারের সুতো দিয়ে করা। এই কাজটা ইনাদি নিয়েছেন। এটা কি আপনি আগে ফটোগ্রাফ করে নিয়েছিলেন একটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফটোগ্রাফ ছাড়া তো মানে এত নিট ফিনিশ তো করা সম্ভব না, না। আমি পারছি না, মানে আমি পারি না, অন্য কেউ হয়তো পারবে। পরেরটায় যাই। হ্যাঁ, পরেরটায় যাই। হ্যাঁ, হ্যাঁ। এটা লস্ট ইন ট্রানজিশনের পরে এই কাজটা বানিয়েছিলাম। এটা একটা খাম, মানে এখন তো আমাদের চিঠি পাঠানো, খাম, এসব তো আর রেওয়াজটা নেই। তো সেই নিয়ে লস্ট ইন ট্রানজিশন দুটো কাজ করেছিলাম। দুটো কাজে করার পর এই কাজটা করেছিলাম। এই কাজটা টোটালটাই আপনার ওই শিফন সুতো দিয়ে করা। এমনকি এই যে ড্যাম পড়ে গেছে, আঠার যে ড্যাম, ড্যাম পড়ে গিয়ে যে আঠার যে মানে আঠার যে ব্যাপারটা বোঝানো যাচ্ছে, ড্যাম্পের যে ব্যাপারটা বোঝানো যাচ্ছে, এটাও কিন্তু সুতো দিয়েই করা। এবং এই কাজটা রাশিয়ার একজন, রাশিয়ার না, ফ্রান্সের এক ভদ্রলোক কিনেছে। এটা একাডেমি অফ ফাইন আর্টসে অ্যানুয়ালে দিয়েছিলাম। তো ওখান থেকে ফ্রান্সের এক ভদ্রলোক কি আহ, নামটা বেশ, যাই হোক, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, উনি কাজটা কালেক্ট করেছেন। এটা ছোট্ট কাজ তো, 6x4। হ্যাঁ, একদম খামের যা সাইজ সেই সাইজ, আচ্ছা আচ্ছা। লাইফ, লাইফ সাইজ। এই কাজটা যখন করেছিলাম, মানে তখন তো একদম প্রথম দিকে তো এই কাজগুলো, এই কাজের ব্যাকগ্রাউন্ডটাও আমি সুতো দিয়ে ভরেছি। যার জন্য এই কাজটা প্রায় 4 বছর সময় লেগেছে। এই কাজটা বড় কাজ। এই কাজটা সাইজ 33 33, বাই 36। 36। এই কাজটা অনেক বড় কাজ। এবং সব থেকে বড় কথা হচ্ছে কাজটার সাইড গুলো যে গ্রিন কালার, সেই গ্রিন কালার গুলো আমি সুতো দিয়ে ভরাট করেছি, যার জন্য এই কাজটা প্রচুর সময় লেগে গেছে।
পরেরটাই যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাও ওই লস্ট ইন ট্রানজিশনেরই কাজ। এটা ওপরে যে টিকিটটা রয়েছে সেটা আমার মুখ, এবং আমি যে সেলাই করে ছবি করি, ওই কাঠের ফ্রেম, তার মধ্যে কাপড় লাগানো, সূচ গাঁথা আছে, সুতো ঝুলছে, এবং আমার বাড়ির অ্যাড্রেস ফ্যাড্রেস দিয়ে সবকিছু, মানে টোটাল আমার ব্যাপারটাই বোঝাচ্ছি। এই কাজটা খুব সম্ভবত কোচিতে এই কাজটা ডিসপ্লে ছিল, কোচি বিয়েনালে। এই কাজটা কানাডা রেনি মিউজিয়াম সম্ভবত কাজটা নিয়েছে। নেক্সট। এই কাজটা আমি গোল্ড মেডেল পেয়েছিলাম। এই কাজটার ফ্রন্ট ফ্রন্ট পোর্শন একটা ছিল, ফ্রন্ট পেজটা মনে হচ্ছে আমি দিয়েছিলাম আপনাদেরকে হয়তো, যাই হোক। এই কাজটা আমি গোল্ড মেডেল পেয়েছিলাম প্রফুল্ল ধানুক আর্ট ফাউন্ডেশন থেকে। এটাতে বোধহয় একটা ডিটেল আছে নাকি না? না, ডিটেলটা নেই সম্ভবত। এটা এটা আমি দুটো পার্ট দিয়েছিলাম, একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট। এটা ব্যাক পার্ট। আচ্ছা, দেখছি পরে হুম। তো আপনাকে দেখ। হ্যাঁ, ঠিক আছে। তো এই কাজটাও ওই কানাডা রেনি মিউজিয়াম কিনেছিল। এই কাজটা কোচিতে ডিসপ্লে ছিল। হ্যাঁ, এখান থেকে আমি আমার অটো চালিয়ে যে অভিজ্ঞতা, অটো চালিয়ে, অটোতে, মানে অটো লাইফে আমার যা যা দেখা, যা অভিজ্ঞতা, ভালো মন্দ, সবকিছু মিলিয়ে আমি দেখিয়েছি আমাদের কি হতো এমন। এটা শুধু অটোর ক্ষেত্রে না, এটা অনেক গাড়ির ক্ষেত্রেও হয়। একটা গলির মধ্যে ঢুকে গেলাম, সামনে নো এন্ট্রি লাগানো নেই, বেশ কিছুটা গিয়ে দেখছি একটা গর্ত ঘুরে বসে আছে। ব্যাস গাড়ি ব্যাক, মানে আমাকে স্টপ হয়ে যেতে হচ্ছে, উইদাউট ইনফরমেশনে আমাকে ঢুকতে হচ্ছে। ঢুকে তো সেই জন্য আমি দেখাচ্ছি যে গর্ত ঘুরে বসে আছে, আমাকে স্টপ, আমি স্টপ হয়ে গেছি। এবং এই কাজগুলো সব অন্য সুতো দিয়ে তৈরি করা। যদি এই জুম করে দেখেন, তাহলে লেবারের পা, পায়ের জুতো, এবং এই লেবারটার যে কুড়ুল, না ওটাকে গাঁইতা বলে, মানে খুব ফার্স্ট ক্লাস ভাবে করা, মানে ভালো কাজের মধ্যে এটা একটা। নেক্সট। এই কাজটা হচ্ছে কলকাতাতেই, ওয়েস্ট বেঙ্গলের কথা বলতে পারবো না, কলকাতাতেই বিশেষ করে অটো টার্মিনাল টু টার্মিনাল চলে। অন্যান্য জায়গা, বহু জায়গা মিটারে চলে দেখেছি, কিন্তু এখানে টার্মিনাল টু টার্মিনালে চলে। তার জন্য কি হয়, কলকাতার মধ্যে কিছু কিছু রুট আছে, সেই রুটগুলো আপনি 24 ঘন্টা অটো সার্ভিস পাবেন। মানে একজন অটো চালিয়ে ঢুকে গেল, আবার ওই গাড়িটা অন্য একজন নিয়ে বেরিয়ে গেল। তো আমি তাই দেখাচ্ছি, একদম মিড নাইট, বৃষ্টি পড়ছে, রোডে আর কোনো গাড়ি নেই, শুধু অটোই চলছে, অটো সার্ভিসটা 24 ঘন্টা। এই কাজটা হচ্ছে অটো ডেকোরেশনের একটা পার্ট। আমরা অটো গ্লাসে, সামনের গ্লাসে হুক লাগিয়ে তাতে মালা দিতাম, এবং অটোর সামনে, ভেতর দিক থেকে সামনে অনেক ঠাকুরের ছবি রাখতাম, ঠাকুরের মূর্তি রাখতাম, বা কাঁচের মধ্যেই মা কালীর ফর্ম করে, চোখ, নাক, জিভ, কপালের চোখ, এগুলো করে আমরা একটা মা কালীর ফর্ম করে তাতে মালা ঝোলাতাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই মালা সোজাসুজি দেখলে মনে হবে আমি ওই রাস্তাতে মালা চড়িয়েছি, আবার বাইরে থেকে কেউ যদি দেখে, দেখে মনে হবে ড্রাইভারকে মালা চড়ানো আছে, ড্রাইভারের গলায় মালা দেওয়া আছে।
ভেতর থেকে কেউ যদি দেখে মনে হবে সিটিতে মালা চালানো আছে। তো এটা আমাদের একটা ডেকোরেশনের একটা পার্ট। নেক্সট। এই কাজটা, এটা আমার ছোট থেকে এখন পর্যন্ত, এই অটো চালানো পর্যন্ত আমার যে চেঞ্জ এবং শহরের যা চেঞ্জ সেটাই দেখিয়েছি। যেমন প্রথম কাজটা দেখাচ্ছি যে আমি 3 চাকা সাইকেল চালাতাম। সেই সময় ল্যাম্প পোস্ট গুলো কাঠের ছিল, কাঠের খুঁটি। তারপর যখন বড় হলাম, একটু ওই বড় সাইকেল, বড় সাইকেলের সঙ্গে তখন কিন্তু আমি যে সময় কথা বলি সেই সময় ফোন সবার ঘরে অ্যাভেলেবেল ছিল না। আমি অন্যান্য ইলেকট্রনিক জিনিসের ব্যাপারে গেলাম না, আরো জিনিস ছিল না অ্যাভেলেবেল, ফোন অ্যাভেলেবেল ছিল না। আমি যে সময় কাঠের খুঁটির কথা বলছি বা অত ছোটবেলা, তারপর যখন আস্তে আস্তে আমার যখন চেঞ্জ হলো, মানে আমি যখন আরো একটু বাইরে বেড়াতে শিখলাম, বড় সাইকেল চালাতে শিখলাম, ঠিক সেই সময় বা তার আগে পিছু সাইকেলটা ফোনের পোস্টে, ফোনের যে পোস্ট আছে সেই পোস্টের মধ্যে দাঁড় করানো আছে। ওটা খুব ভালো করে পোস্টটা যদি দেখে তো দেখে বুঝতে পারবে যেটা ফোনেরই পোস্ট আছে। ওটা ল্যাম্প পোস্ট না, ওটা ফোনের পোস্ট, সেই রিপিট করা পোস্ট গুলো এই পোস্টের মধ্যে একটা দাঁড় করানো আছে। তারপরে ব্যাপার, আগে টিউবলাইট ছিল, টিউবলাইট চেঞ্জ হয়ে ব্যাপার। আমিও রোডে অটো চালালাম, এবং এটা যে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল, ফুটপাথ গুলো তার সিম্বল দেওয়া আছে যে এটা কলকাতায়। নেক্সট। এই কাজটা এখন ব্যাঙ্গালোরে ডিসপ্লে হচ্ছে। এই কাজটা, এই কাজটা হচ্ছে রিমেমব্রেন্স। আমরা অটো চালানোর সময় বন্ধুরা প্রত্যেক টিপে, এগুলো তখন ওই 1 টাকা করে হয়তো পাওয়া যেত, 1 টাকা 8 আনা, 8 আনা করে চা। প্রত্যেক টিপেই বন্ধুরা বসে চা খাচ্ছি, বা কেউ গ্লাসে করে আনলো চা। তো এই চায়ের আড্ডাটার মধ্যে তো অনেক বন্ধু বান্ধব থাকতো। তো সেই আড্ডাটাকে মিস করি, সেখান থেকে আমি বেরিয়ে এসেছি, কিন্তু এখনো অনেক বন্ধু বান্ধব সেই আড্ডাতেই রয়ে গেছে। তাদের সঙ্গে দেখা হলে এখনো তারা, খুব ভালো সম্পর্কই আছে, হয়তো তাদের সঙ্গে প্রতিদিন দেখা হয় না। কিরে ভাই কেমন আছিস, কি করছিস, তো সবাইকার বলা সম্ভব হয় না কি করছি। তো এই এই করছি ওই করছি বলে। তো এখানে যার জন্য দেখানো আছে, কিছু মাছি বেরিয়ে আসছে, কিছু মাছি ভেতরে আটকে গেছে। এটা চায়ের কাপ, প্লাস্টিকের চায়ের কাপ ফেটে গেছে, ফেটে চা পড়ে গেছে। একটা মাছি বাইরে রয়েছে, একটা মাছি ভেতরে রয়েছে, একটা মাছি বেরিয়ে আসছে, একটা মাছি এন্ট্রি নিচ্ছে। নেক্সট। এই যেমন বলছিলাম যে এখানে টার্মিনাল টু টার্মিনাল অটো চলে। আমাদের এমনও কিছু টার্মিনাল আছে যে টার্মিনালটার 4 সাইড থেকে, সেই টার্মিনাল থেকেই অটো কালেক্ট, প্যাসেঞ্জার কালেক্ট করে অটো। এমন কিছু টার্মিনাল আছে, যেমন ফুলবাগান টার্মিনাল, শিয়ালদা স্টেশনের সামনে যে টার্মিনাল। তো আমি তাই দেখাচ্ছি এই বিভিন্ন রকমের পিঁপড়ে চিনিগুনোর দিকে যাচ্ছে। মানে এই পিঁপড়ে গুলো হচ্ছে আমরা, আর চিনিগুলো হচ্ছে প্যাসেঞ্জার, মানে সেইভাবে আমি দেখাতে চেয়েছি। এই কাজটাও ব্যাঙ্গালোর ডিসপ্লে হচ্ছে, ব্যাঙ্গালোরে লাস্ট যে শোটা চলছে ওটা হচ্ছে। এইটা ওই চালেরই, চাল চিনিটারই যা
চিন্তা, এই একই চিন্তা এটাই। মানে আমাদের প্রত্যেক দিনের যে চাহিদা মেটানোর জন্য যে আমরা যে স্ট্রাগল করি, সেটাও এর এর মধ্যেই দেখানো। এটা চাল, এবং চালের পোকা আছে খুব সুন্দর ভাবে, চালের পোকাগুলো করা আছে। জুম করলে বা ছবিটা হয়তো কমপ্লিটলি দেখা সম্ভব না, যদি জুম করে কেউ দেখে তাহলে চালের পোকাগুলোও দেখতে পাবে, মানে খুব ছোট ছোট চালের পোকা দেওয়া আছে। এই কাজটা করতে প্রায় 4 মাস সময় লেগেছে আমার, কেননা চালগুলো টোটাল টোটাল প্রায় 3D। চালগুলোর মধ্যে ওইটুকু সরু চালের মধ্যে কমসে কম 4 থেকে 5খানা কালার আছে শ্যাডো নিয়ে। চালের যে শ্যাডো আছে, শ্যাডো নিয়ে 4 থেকে 5খানা কালারের সুতো আছে। সব কটাতেই তাই আছে, চিনিতেও প্রায় 4-5টা, এই 4-5টা কালারেরই সুতো দেওয়া আছে শ্যাডো নিয়ে। নেক্সট, এই কাজটা হচ্ছে, আমরা সব লেবু লঙ্কা ঝোলাই না আমাদের, কাজটার টাইটেল হচ্ছে বুড়ি নাজার মালে তারা মুখ আলা। এখানে গ্লাসটার মধ্যে আমি শহর দেখেছি, যে হেডলাইটের যে গ্লাস আছে, গ্লাসটা খুব ইন্টারেস্টিং। যদি কেউ দেখে তার ভালো লাগবে, কারণ হেডলাইটের গ্লাস কেউ অত ভালোভাবে দেখেনি তো। যে দেখবে সে বুঝতে পারবে যে গ্লাসটার মধ্যে, অ্যাকচুয়ালি গ্লাসটা নিয়ে একটু বলি। গ্লাসটা যদি অরিজিনাল গ্লাস কেউ দেখে, দেখে বলতে পারবে না যে কি দেখলাম। কেউ যদি অরিজিনাল হেডলাইটের গ্লাস দেখে, সে দেখে অন্যকে বোঝাতে পারবে না যে কি দেখলাম। এই যে বোঝাতে পারবে না, সেইটা করা খুব মুশকিল। তো এইখানে ফেসেছিলাম আমি। হেডলাইটের গ্লাসে কি দেখছি সেটা আমি নিজে বুঝতে পারছি না, সেটা আমি করবোটা কি করে, মানে উম, বলে না যে খেঁচা কলে পড়েছিলাম, খেঁচা কলে পড়েছিলাম। তবু এর মধ্যে বিল্ডিং দেখিয়েছি আমি। এই হেডলাইটের যে গ্লাস, তাতে বিল্ডিং দেখিয়েছি, এবং লেবু লঙ্কা দিয়ে আমি দেখিয়েছি যে আমাদের মধ্যে যে কুসংস্কার আছে, লেবু লঙ্কা লাগালে এই যে হয় গাড়ি খারাপ কম হবে, এই ভাড়া ভালো হবে, গাড়ি ভালো চলবে, এইসব তো আমাদের মধ্যে রয়েছেই। সেটাই। এটা তো বিশাল কাজ। হ্যাঁ, বড় কাজ এটা। এবং 40 বাই 34, বাপ রে বাপ। কাজটা প্রথমে শুধু ছিল, লেবু লঙ্কা ছিল আর গ্লাসটা ছিল। তো সেখান দিয়ে অটো অটোর বাদ বাকি সব ড্রয়িং ছিল। সেখান দিয়ে আচ্ছা, আবার কাজটাকে, এই যে ওপরে যে ব্ল্যাক যে ব্যাপারটা, সেইটা আবার কাপড়, নেটের কাপড় পেস্টিং করে করা। সাইডের যে সাইড লাইটটা আছে সেটাও পেস্টিং করে করা। এবং হেডলাইটটা যার আচ্ছা, সঙ্গে ফিটিং ওগুলো করা থাকে। আপনার ওগুলো আপনার সুতো দিয়ে নয়? এই যে সবুজ হলুদ, এই সারফেস গুলো কি না সুতো দিয়ে নয়? না না না, এগুলো এগুলো একদম ক্লথ পেস্টিং করা। ক্লথ পেস্টিং আছে। আর হ্যাঁ, অন্যগুলো আপনার ক্লথ লেবু পেস্টিং করা। লঙ্কা, লেবু লঙ্কা আপনার সুতো দিয়ে করা। লেবু লঙ্কা আর হেডলাইটের গ্লাস, আচ্ছা, এই দুটোই সুতো দিয়ে করা। কিন্তু আচ্ছা। ক্লথ পেস্টিং যে ব্যাপারটা, ক্লথ পেস্টিংটাও আপনি যদি দেখেন 3D করা আছে কিন্তু। 3D ক্লথ পেস্টিং, মানে ক্লথ পেস্টিং মানে যে কাপড় শুধু লাগিয়ে দেওয়া হয়েছে তা নয়। আপনি যদি খুব ভালো করে দেখেন, দেখবেন 3D ক্লথ পেস্টিং করা। এটা কি করে করলেন? লেয়ার বাই লেয়ার। আচ্ছা। যেমন এই যে ব্ল্যাক কালারের যে আপনি যেগুলো দেখছেন না, হেডলাইটের ঠিক ওপরটা বাজাজ হ্যাঁ, লেখা আছে, হ্যাঁ। এগুলো সব 3D ক্লথ পেস্টিং, মানে লেয়ার বাই লেয়ার লাগানো। আপনি দেখুন, সোজাসুজি একটা হোয়াইট কালারের একটা লাইট পড়ে আছে, তো এটা কি সোজা করে লম্বা। লাগালেন? ক্লথ পেস্টিংটা করলেন কি করে? পেস্টিংটা কি এগুলো দিয়ে, নেটের আঠা? কাপড়, নেটের নেটের কাপড়, এর টুকরো টুকরো করে, টুকরো টুকরো করে, লেয়ার বাই তা- লেয়ার বাই লেয়ার বাই লেয়ার বাই লাগানো। তারপরে লাগালেন কি করে, আঠা দিয়ে? না 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 না, প্রথমে স্টিচ, আচ্ছা, প্রথমে লেয়ার বাই লেয়ার লাগিয়ে, ফাইন একটা সুতো আছে আমার কাছে, যেটাকে বলা হয় খুব সম্ভবত লিনটন। লিনটন একটা আচ্ছা। সুতো আছে একদম চুলের মতন, লাইলনের সুতো। প্রায় সব রকম কালারেরই সুতো আমার কাছে রয়েছে। সুতো দিয়ে সেলাই করার পর, তারপর সেটাকে একদম সমান করার জন্য আঠা দিয়ে দিই।
বাবা, আরো কিছু ডিটেলটা। কাজ আমার রিসেন্ট এইও, আপনি যদি হেডলাইটের এটা দেখেন, এই যে দেখেছেন হেডলাইটের যে কালো কালো যে ব্যাপারটা, মিডিল দিয়ে হ্যাঁ, একটা আলো আলো পড়েছে লম্বা হয়ে। হ্যাঁ, হ্যাঁ, তো এই আলোগুলো এই লেয়ার বাই লেয়ার লাগানো, প্লাস হেডলাইটটা যার সঙ্গে ফিটিং রয়েছে, দেখুন ব্ল্যাক কালারের, হ্যাঁ, গ্রিন কালারের, তাতে রিফ্লেক্স পড়েছে, তাতে হোয়াইট হোয়াইট কালারের লাইট আছে, সবকিছু মিলিয়ে এই থ্রি ডি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কাপড় দিয়ে করা। এটাও আমি কারোর থেকে দেখিনি। তো এটাও আমার নতুন অ্যাপ্লিকেশন, দেখি কি কি হয়। আরো কিছু ভালো ভালো কাজ আছে যেটার মধ্যে পিছনেও একটা কাজ ছিল, ওই যেটা লম্বা প্যানেলে যে কাজ রয়েছে, যেটা সাইকেল দাঁড় করানো আছে না, হ্যাঁ। সাইকেল দাঁড় করানোর কাজে ওখানেও একটা ওর মধ্যে দু তিনটে জায়গা আপনার রয়েছে। আপনি যদি একটু ব্যাকে করেন, আমি আপনাকে দেখাতে পারবো। যদি কোনো রকম ভাবে ওই প্যানেলটা একবার ব্যাকে করতে পারেন তাহলে খুব ভালো হয়। এইটা। না 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 না, না, এইটা এইটার যে বাঁ দিকটা, এইটা 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 হ্যাঁ, এইটা না, এইটা না, এইটা না, তার নিচেরটা, প্যানেল প্যানেল, পাঁচখানা কাজ হ্যাঁ, একসাথে রয়েছে। হ্যাঁ, ওই যে এইটা বললাম, এটা। এইটা 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 হ্যাঁ, এইটা সাইকেলটা যেটা দাঁড় করানো আছে, ফুটপাথটা, সেটাও হ্যাঁ, ক্লথ পেস্টিং করে করা, প্লাস সাইকেলের পরে যে কাজটা, সেটা যে হ্যাঁ। আকাশটা রয়েছে, আকাশটা টোটালটাই ক্লথ পেস্টিং করে বানানো, আচ্ছা। লেয়ার বাই লেয়ার বাই লেয়ার বাই লেয়ার বাই ক্লথ পেস্টিং করে বানানো। তারপরের কাজে যে জেব্রা ক্রসিংটা আছে, ওই জেব্রা ক্রসিংটা ও, ক্লথ পেস্টিং বানানো। হ্যাঁ, এই যে জেব্রা ক্রসিং। হ্যাঁ, জেব্রা ক্রসিংটা কোথাও ডার্ক, কোথাও ডিপ আছে, কোথাও লাইট হয়ে গেছে, কোথাও জেব্রা ক্রসিং উঠে গেছে, এই যে এফেক্টটা, এটা টোটালটাই ক্লথ পেস্টিং করে বানানো। এগুলো সব নেটের কাপড়। প্লাস তার আগের যে কাজটা রয়েছে, জেব্রা ক্রসিং এর আগের কাজটা, স্কাইটা, ক্লাউড গুলো টোটালটাই আপনার ক্লথ পেস্টিং করে বানানো। ক্লথ পেস্টিং এর এই ক্লাউড, আকাশ ফাকাশ গুলো খুব ভালো হয়, মানে একটা ওয়াটার কালার এফেক্ট আসে, খুব সুন্দর হয়। আমি করেছি, একটা বড় কাজ করতে করতে রেখে দিয়েছি। বড় কাজ মানে অনেক বড় কাজ, ওটা 4 ফুট বা 2.5 ফুট একটা কাজ করতে করতে প্রায় 2 বছর ওর পিছনে এফার্ট দিয়ে তারপর তুলে দিয়েছি কাজটা। তো কাজটা আবার সুবিধা হলে কোনোদিন তুলবো, বার করবো কাজটা, দেখা যাক কি হয়। এতে তো হলো। ও, এটাই আপনার শেষ কাজ ছিল দু হ্যাঁ, হাজার আহ এই কাজটাও ব্যাঙ্গালোরের ডিসপ্লে রয়েছে। তো এটা তো মানে অনবদ্য প্রেজেন্টেশন। এবার আমরা একটু আহ কারো কোনো প্রশ্ন বা মন্তব্য তাহলে তো যাবো। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি প্রত্যেকটাতেই, মানে আপনি যখন ধরুন ফটোগ্রাফ ইউজ করছেন, ফটোগ্রাফটা কি কি হুম। ওর সঙ্গে কাপড়ের সঙ্গে স্টিচ করে নিয়ে তার মানে কিভাবে ওর ট্রান্সফার করেন, যে ফটোগ্রাফের না যে। না, ট্রান্সফার করি, দেখুন আমি প্রথমেই বললাম যে আমার ড্রয়িং অত ভালো না। হ্যাঁ, আমি যে খুব ভালোভাবে শিখেছি, শিখতে পেরেছি তাও না, মানে কোনো কিছুই ভালো করে শেখা হয়নি। পড়াশোনাটাও ভালো করে শিখতে পারিনি, ড্রয়িং আঁকা ঝোঁকাও ভালো করে শিখতে পারিনি। তো সেলাইটাই একটু ভালো করে করার চেষ্টা করি, আপনাদের ভালো লাগে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরকে আমার কিন্তু প্রণাম অনেক। কিন্তু আপনি কি করে ওটা ট্রান্সফার হ্যাঁ করেন? বলছি, বলছি আমি মনে করুন ফটোগ্রাফি করলাম, হ্যাঁ, ফটোগ্রাফি করে আমার কি দরকার সেটা আমি সেরকম সব কিছু ফটোগ্রাফি অ্যারেঞ্জ করলাম, অ্যারেঞ্জ করে আমি কম্পিউটারে ফেলে ওটাকে লেআউট বানিয়ে দিই। লেআউট বানিয়ে আমি আচ্ছা। টেসিং, টেসিং করে দিই। টেস্টিং। ওকে। কারণ আমার দ্বারায় কাপড়ের ওপর সিঙ্গেল টোনে ইরেজার ইউজ না করে একদম টু দা পয়েন্ট ড্রয়িং করা মতন অত বড় আর্টিস্ট আমি না। অন্য কেউ পারবে, পারবে না, আমি সে জায়গায় যেতে পারবো না, সে জায়গায় আমার যাওয়া উচিত নয়। কিন্তু আমি পারবো না ইরেজার ইউজ না করে, কারণ কাপড়ে কাজ করলে একটা ইরেজার ডবল ইউজ দাগ, করা মুশকিল, হ্যাঁ। একটা ডবল দাগ যদি পড়ে যায়, সেই দাগ মুছবে না, এবং সেই দাগকে আমি কোনো রকম ভাবেই মেকআপ দিতে পারবো না। তো আমাকে টেসিং করতেই হবে, প্লাস খুব ভালো রেফারেন্স আমার সামনে, আমি সামনে রেখে আমাকে কাজ করতেই হবে। তা কারণ আপনি 6 মাস কাজ করার পর যদি দেখি যে
আমার কাজটা হয়নি। এই রিসেন্ট আমার 4 দিনের একটা কাজ, 4 দিন ধরে একটা কাজ করলাম ক্লথ পেস্টিং। 4 দিন ধরে করার পর দেখছি আমার কাজটা হয়নি। 4 দিনের কাজটা আমাকে মানে সরিয়ে দিয়ে আবার অন্য কিছু করে ভাবতে হচ্ছে। জাস্ট কিছুক্ষণ আগে সরালাম, আপনার সঙ্গে কন্টাক্ট হওয়ার পরে আমি কিছুক্ষণ আগেই সরালাম। তো আবার কালকে দিয়ে আবার সেটা কিন্তু অন্যভাবে ভাবতে হবে। তা আপনি কি এখন অটোর জীবিকা থেকে সরে এসেছেন, তাই তো? হ্যাঁ, অটো জীবিকা দিয়ে সরে এসেছি। Okay. মানে আপনার কি এখন এই ফুল টাইম এইগুলো, এইটাই আপনার? ফুল টাইম এটা বলা ভুল হবে। আমি কর্পোরেশনে একটা ক্যাজুয়ালে বহুদিন ধরে চাকরি করছি, প্রায় 17 বছর। মানে আমি আর্ট ফিল্ডে আসার আগেই আমি প্রায় পেয়ে গেছিলাম, অটো চালাতে চালাতেই পেয়েছিলাম। আচ্ছা। তো সেটা চলছে, প্লাস এটা চলছে। কারণ ফুল টাইম বলতে আমি মানে শুরুতেই বলছিলাম যে খুব বেশিক্ষণ ধরে মানে টানা হয়তো আমি 1 ঘন্টা কাজ করতে পারলাম, উঠে আমাকে ঘুরে আসতে হবে। হ্যাঁ। মানে আমি যদি ওই অফিসিয়ালি মতন 8 ঘন্টা আমি যদি এতে কাজ করতে যাই জোর করে, তো আমার বডি পড়ে যাবে, বডি চোখ, সার্ভিসে দিতে হবে। তারপরে আপনার চোখ, চোখের একটা চোখ, ব্যাপার আছে। কোমর, হাত, পিঠ সবই ধরে যাবে। মানে হ্যাঁ। এক একটা সময় এক একটা সূচের ড্রপ ফেলতে গিয়ে পাশ দিয়ে মা যদি জিজ্ঞেস করে, বাবু তুই কি টিফিন করবি, আমি হ্যাঁটাও বলতে পারি না, হুম, হ্যাঁ। মানে মুখ দিয়ে শুধু হুম আওয়াজ করে দিলাম, ব্যাস এইটুকুনি। কারণ ওদিকে ঘুরে আপনার দাঁড়াতে একটা পারবি না। ফড় যদি ভুল হয় সেটাকে ঠিক করা তো মুশকিল, ফড় ভুল হ্যাঁ, হলে। ছেলে ঠিক করতে গেলে আর 4টে ফোর মারতে হবে। হ্যাঁ, চারটে ফড়, সেটা একদম একটা ঠিক কমন সেন্স, পয়েন্ট আমরা বুঝতে দিয়ে, পারি। পয়েন্ট দিয়ে আমাকে ভোটটা তুলতে হবে। এই যে দেখুন হ্যাঁ। আমরা আমার পাশে যে কাজটা রয়েছে, এটা লুকিং গ্লাস দিয়ে একটা মেয়েকে লুকিং গ্লাস দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ। এবার চোখ ফোক গুলো যতদূর সম্ভব করেছি। এবার একটা লুকিং গ্লাসের সাইজ হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চির কাজটা মধ্যে সামনে মেয়েদের এনে পরে। দেখানো যাবে কি? কাজটা হ্যাঁ, হাতে নিয়ে কাজটা হাতে নিয়ে একটু দূরে আছে তো আমরা দেখতে এই পাচ্ছি। যে, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হুম, তো এটা আহ, ওই প্রত্যেকটা জায়গায় যে সূক্ষ্ম, একটা জায়গা থেকে যদি একটুখানি সরে গিয়ে সুচটা উঠে যায় আর খেয়াল না করে যদি সেলাই করে ফেলি, হ্যাঁ। সেই সেলাইটাকে ঢাকতে গেলে আরো 4টে সেলাই করতে হবে। আচ্ছা আমি আচ্ছা তোমাদের, হ্যাঁ তোমাদের বলো। হ্যাঁ আমার দুটো প্রশ্ন বাপি। আগে হ্যাঁ, দেখা বলুন। হয়েছিল তোমার সাথে দুবার। তো হ্যাঁ, হ্যাঁ, আহ, বলছি যে একটা তো খুব মানে তোমার কাজগুলো তো খুব বিস্ময়কর, মানে দারুণ, মানে এই লেভেলে একটা ফিনিশিং, একটা অন্য মিডিয়ামে দারুণ ব্যাপার, সেটা তো আছেই। কিন্তু তার সাথে সাথে আমি যেটা দেখছি যে তোমার কাজের মধ্যে একটা মেটাফর আসছে, আবার খুব সুন্দর একটা গ্রাফিক্যালি এই যে কোনটাকে তুমি ফোকাস করবে আর বাকিগুলো তোমার লাইন ড্রয়িং এর মধ্যে বাকিটা আনছো, মানে খুব সুন্দর, মানে এই এই জায়গাগুলো। তো এই এটা এই এই চিন্তা ভাবনাটা কি তোমার প্রথম থেকে, মানে তোমার অবজারভেশনের মধ্যে থেকেই আসছে, জেনারেট করছে, নাকি তুমি যখন আঁকাটা শিখলে এবং বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করছো তারপরে আস্তে আস্তে ডে বাই ডে ডেভেলপ করেছো? হ্যাঁ, 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 এটা 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 এই শেখাটা আস্তে 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 হয়েছে। প্লাস এর মধ্যে ওই যে আপনাকে বলছিলাম না প্রথমে যে আমার এই জায়গায় আসার পিছনে মিস্টার দত্ত, অভিজিৎ দত্তর হ্যাঁ, সাপোর্ট আছে। তার থেকে আমি অনেক অভিজিৎ কিছু দত্ত। শিখেছি। অভিজিৎ দত্ত, তার থেকে আমি অনেক কিছু শিখেছি। আচ্ছা আচ্ছা। হুম। আর একটা ব্যাপার হচ্ছে যে এইটার এইটার যে গ্রহণযোগ্যতা, মানে তুমি তো, আমি শুনেছি যে বোস কৃষ্ণমাচারী তোমাকে বা অনেকটা জায়গায় সুযোগ দিয়েছে এবং সেখানে হ্যাঁ, 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 অন্যান্য মানে আহ, আমাদের ব্যাঙ্গালোর বলো বা দাক্ষিণাত্যের যে বিভিন্ন গ্যালারিগুলোতে তোমার শো হচ্ছে, সেখানে এইটার মানে অ্যাপ্রিসিয়েশনটা কিরকম, মানে লোক কিরকম ভাবে দেখছে, মানে তোমার কি মনে হয় যে এটা একটা মেটেরিয়াল, মানে ছবির থেকে তুমি যে এই যে মিডিয়ামে কাজ করছো তার গ্রহণযোগ্যতাটা অনেকটা বেশি, এরকম কি তুমি লক্ষ্য করেছো? এইটা না, এইটা ঠিক মানে বাস্তব কথাটা হচ্ছে হ্যাঁ। আপনার প্রশ্নের উত্তর যেটা সেটা হ্যাঁ, কিন্তু এটা ঠিক আমার মুখে মানাবে না। আমি বলবো না যে না, হ্যাঁ আমার ঠিক কাজটা আছে, খুব মানে যেটা ফ্যাক্ট, খুব বেশি যেটা ইয়ে পাচ্ছি আমি, সেটা আমার মনে হয়। আমি আমি যতদূর দেখেছি, আমি যেখানে যেখানেই গেছি সেখানে সেখানে আহ, আমার কাজ নিয়ে অনেক বেশি প্রশংসা হয়েছে। আর সব থেকে বড় কথা,
2018-এ যখন আমি কোচিতে দেখাতে গেছিলাম, হ্যাঁ। তখন ওখানকার ফিল্ম আর্টিস্ট থেকে শুরু করে, অ্যাক্টার্স থেকে শুরু করে, বাইরের মিউজিয়াম, এমনকি ওখানকার যে চিফ মিনিস্টার ছিল, হুম হুম। সেও পর্যন্ত আমারকে নিয়ে আলোচনা করেছে, আমার কথা বলেছে স্টেজে দাঁড়িয়ে। এবং সব থেকে বেশি রেসপন্স কোচি বিএনএল আমি পেয়েছিলাম। মানে এ কথাটা হয়তো অফিসিয়ালি বলা ঠিক হবে না। হুম হুম। না আমি না, এমন, সে তো বটে, আমি অন্য সে জায়গা বোঝা থেকেও যায়। খবর পেয়েছি, আমাকে এমনও কিছু ওখানকার ছিল, ভলেন্টিয়ার ছিল, তারা আমাকে বলছে বলছে দাদা, सबसे ज्यादा आपके कुछ दिन पहले शो जब शुरू हुआ, कुछ दिन पहले किसी और एक आर्टिस्ट का था, उसका नाम मैं नहीं बोल रहा हूँ, মানে আমি বলছি না তার নাম। तो कुछ दिन के बाद से सबसे ज्यादा इंक्वायरी आपके ऊपर हुआ है, आपका काम कहाँ पे है, बापी दास का काम कहाँ पे है। तो এটা শুনে মানে আমি ঈশ্বরকে। না মানে আমি এই কারণে আরো প্রশ্নটা জিজ্ঞেস করলাম। আমার মানে একটা ট্রেন্ডও আছে, মানে মানে ছবি আহ, মানে একটা সিঙ্গেল সারফেসে যে ছবি হচ্ছে, তার থেকে একটা কোথাও ডাইমেনশন আছে এই রকম জিনিস, মানে এরকম একটা আর্ট অবজেক্ট যেটার চাহিদা কিন্তু সারা ভারতবর্ষে, মানে আমি অন্য জায়গার কথা বলতে পারবো না, মানে এটা একটা গ্রহণযোগ্যতা আরো বেশি হয়েছে। মানে তোমার ছবিটার গ্রহণযোগ্যতা এমনিতেই আছে, একটা খুব সূক্ষ্ম, একটা খুব অ্যামেজিং একটা জায়গা, মানে সেটা যে কেউ একটা ভালো লাগার ব্যাপার। কিন্তু আমি বলছি যে ওই মানে একটা অবজেক্টিভিটি, মানে একটা অবজেক্টকে মানে একটা ডাইমেনশনে পাওয়া, এরকম একটা সুতোর কাজ, সেটার সেটার এটা অনেক বেশি আর কি মনে হচ্ছে ট্রেন্ড সেই জায়গা থেকে। তা আপনার কি এখন মানে অর্থকরী দিক থেকে এই কাজে যথেষ্ট আপনার মানে হচ্ছে, সংস্থান হচ্ছে? আপনি উম, উম, এর তো কোনো ওই নেই, সেইভাবে কোনো মাসিক সেইভাবে ব্যাপার নেই, মানে আপনার না যখন না বিক্রি। না 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 না, মাসিক কোনো ব্যাপার নেই। কাজ যখন বিক্রি হচ্ছে, যেমন কোচির কাজ যখন বিক্রি হয়েছিল, তখন কানাডার এনি মিউজিয়াম সব কাজ আমার কিনেছিল। তার আগে একটা এই এখন যে চিনির কাজগুলো দেখলেন, সেই চিনির কাজের আগে একটা চিনির কাজ ছিল, বোস কিনেছে। তো আমার খুব যে অ্যাকচুয়ালি কাজ তো অঢেল করে ফেলছি, বিক্রি হয়ে যাচ্ছে তাও তো না। কাজ তো করতেই অনেক সময় লাগে, আর ওই জন্য কাজ করে চট করে কাউকে বিক্রিও করে দিই না। আর যে কোনো জায়গায় দেখিয়েও ফেলি না, কারণ হট কোনো করে যদি গ্যালারি কোনো, আপনাকে বলেনি? গ্যালারি কোনো প্রস্তাব দেয়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক গ্যালারি বলেছে, অনেক গ্যালারির সঙ্গে কথা হয়েছে, কিন্তু সেইভাবে ঠিক মানে আপনি মনে এখনো হয়নি বলে আর প্রস্তুত প্রস্তুত নয়? হ্যাঁ। হ্যাঁ, মনে হয়নি বলে ঠিক এগাতে পারিনি। হ্যাঁ, তো কোনো বড় আর অপরচুনিটি পেলে নিতে পারবো। এখন দেখুন, একটা বাস্তব সত্যি কথা বলতে, কোচি বিএনএল আগে আমার ওই দু তিনটে কাজ বিক্রি হয়েছিল, কোনো কাজই বিক্রি হচ্ছিল না। তো ওই বিক্রি হচ্ছিল না, সেটা কিন্তু আমার ভালোর জন্যই হচ্ছিল না। যদি বিক্রি হয়ে যেত, আমি কোচি বিএনএলে পার্টিসিপেট করতে পারতাম না। বিক্রি হয়নি আহ, বলেই কাজগুলো আমার হাতে ছিল, এবং আমি কোচি বিএনএলে দেখাতে পেরেছি। তো আপনাকে কোচি বিয়েনালেতে ওই অভিজিৎ দত্তর মাধ্যমেই আপনার জায়গা হয়, নাকি কোনো না কিউরেটার? ওখানে তো না যা না, শুনেছি কিউরেটাররা আগে প্রস্তাব দেবে আপনার কাজে, হ্যাঁ হ্যাঁ কিউরেটাররা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে কিউরেটার ছিল ওই সময় অনিতা দুবে। তো অনিতা দি আমাকে ফোন করেছিলেন। তো পরে জানতে পেরেছিলাম যে বোস কৃষ্ণমাচারী কলাকৃতি আর্ট গ্যালারিতে আমার কাজ দেখেছিল, দেখে অনিতা দুবেকে ওখান থেকে আমার কাজ দেখিয়ে বলেছিল, তাতে অনিতা দুবে ফোন করেছিল। আচ্ছা, এবার আমাদের আর ঘুরে ফিরে আর যদি কিছু। হয়, ঘুরে ফিরে যদি বলতে হয়, তো এটা অবশ্যই অভিজিৎ দত্তের জন্য, কারণ কলাকৃতিতে সেই সময় কাজটা অভিজিৎ দত্ত থ্রুই পাঠানো হয়েছিল। কলাকৃতিতে যে কাজটা, কৃষ্ণাকৃতি আর্ট ফেস্টিভ্যাল যে এক্সিবিশনের জন্য ওখানে কাজটা পাঠানো হয়েছিল, সেটা অভিজিৎ দত্তর জন্যই পাঠাতে পেরেছিলাম। তো যদি ওই ঘটনাচক্রে যদি বলা হয়, তাহলে অভিজিৎ দত্তই বলতে হয়। আচ্ছা, এই তোমাদের আর কিছু কোনো প্রশ্ন? আমার দুটো মানে মন্তব্য আছে, সেটার আগে যদি তোমাদের বিশ্বজিৎ, শান্তি। হ্যাঁ, আমার একটা কথা, আচ্ছা এই দেখলাম এই যে ওই মানে কাপড় টান করার ফ্রেমগুলো তো গোল হয়,
তাহলে কি হ্যাঁ গোল কাজ করা ছাড়া অন্য রকমের কাজ করা, মানে অন্য ফরম্যাটে কাজ করা সম্ভব নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো অন্য চৌকো অন্যরকম চৌকো হয়, যেগুলো চৌকো বড় বা কাজ, অন্যরকম হয়, যেগুলো ফিল্ম বড় কাজ পাওয়া হয়, যায়? যেগুলো কাজগুলো তো চৌকোই, কাজগুলো তোর চৌকোই। যেগুলো বড় কাজ হয় হ্যাঁ, সেগুলো তো কয়েকটা চৌকো। হ্যাঁ বলুন। ওরকমও আছে ফিল্ম আর কি। না 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 না, ওই ওরকম গোল ফ্রেম তো ফ্রেমেই আপনাকে, বোধহয় আপনি পার্ট পার্ট করে এটাকে না লাগান, না না তাই না তো? না না না, আমার কাছে এরমও ফ্রেম আছে, 4 ফুট বাই 2.5 ফুট আমি কাজ ও করতে পারবো। আচ্ছা, মানে চৌকো ফ্রেম। চৌকো ফ্রেম, ও এবং আমি আচ্ছা। এরকম স্ক্যান করতে পারবো। ওটাও হয়, ওটাও আমি হয়। আপনাদেরকে এখানে একটু দেখাতে পারি, একটুখানি হোল্ড করুন, আমি আপনাদের দেখাচ্ছি। আমি যেটার উপর এই কাজগুলো, এই কাজটা করব বলে, এবং আমার পশ্চাৎ যাতে সিধে থাকে, আমার চোখ যাতে ঠিক থাকে, তার জন্য লাইটিং ব্যবস্থা, ম্যাগনিফাইং গ্লাস ব্যবস্থা, এই দেখুন। আপনারা কি এই ফ্রেমটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বাহ বাহ। এই যে এই ফ্রেমটা, ফ্রেমটা এইটা এরকম সোজা হয়ে যাবে। এই যে দেখুন, এটা একদম সোজা হয়ে যাবে, বাহ বাহ, এইটাও বিশাল ওদিকে সোজা ব্যাপার। হয়ে যাবে, সোজা হয়ে গিয়ে এখানে ছবি বসবে, এই যে মানে এটা, লাইট। এবং এটা অ্যাডজাস্ট করা যাবে কাজের হ্যাঁ, এটা সাইজ অ্যাডজাস্ট অনুযায়ী। করা যাবে, এটা অ্যাডজাস্ট করা যাবে। এখন যেহেতু বড় কাজ বাহ করছি, বাহ। ছোট কাজ করছি, সেই জন্য এটা এরকম ঢুকে যাবে। এই যে এইটার মধ্যে রেখে আমি কাজ করছি এখন, রিংটা এটা আটকে দিচ্ছি হ্যাঁ, বাহ এটায়, বাহ। আর তা ম্যাগনিফাইং গ্লাস এইটা আটকাচ্ছি, মানে এইটা উপরে থাকবে, এটা নিচে থাকবে, মানে এইটা খুলে এখানে চলে আসবে। এখন আমি এই ফোনটা লাগানোর জন্য এটাকে লাগিয়েছি এখানে, এইটা আচ্ছা, খুলে এখানে তা চলে আসবে, তা আর আপনি ম্যাগনিফাইং যে গ্লাসটা আপনি এখানে যে চলে এরম আসবে। আপনি যে এরম সেট আপ করেছেন ইকুইপমেন্ট, এটা হ্যাঁ, কি আপনার নিজে ভেবে ভেবে করেছেন, না না এক্সপার্ট না না না, কারো এটা একদম আপনি আপনি এইটাও কোথাও দেখতে পাবেন না এরকম, এই রিজেল যেটা বলা হয়, হ্যাঁ। এরকম রিটেল আপনি পাবেন না। তার কারণ আমি শুরুতেই বলছিলাম যে আমি আলমারির ফুল মিস্ত্রি, ও, মনে আছে? আপনি নিজেই ভেবে এই হ্যাঁ 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 যন্ত্রপাতিগুলো সেট আপ করেছেন। হ্যাঁ, এবং এটা আচ্ছা। টোটালটা স্টিলের তৈরি, মানে যে টোটাল ড্রয়িংটা আমার, এর মধ্যে বহু কাজ আছে যেটা নিজে করা। শুধু স্টিলের যে ঝালাইগুলো, এই ঝালাইগুলো যেহেতু আমি করতে গেলে আমার অন্য একটা এফেক্ট হবে। স্টিলের স্টিলের ঝালাই করা আর লোহার ঝালাই করার মধ্যে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ তো আমি যেহেতু লোহা ঝালাই করেছি, স্টিল ঝালাই করিনি, সেই জন্য স্টিল ঝালাইটাই আমি আর যাইনি, কারণ সেটাতে গেলে অনেক চোখের ডিফেক্ট হয়, অনেক কিছু ব্যাপার আছে। তো সেই জায়গায় গিয়ে আমি আহ, এটা মিস্ত্রি দিয়ে করিয়েছি। বাট ড্রয়িং, টোটাল ড্রয়িংটা, টোটাল কনসেপ্ট আমার। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনার এই লস্ট সেট আপটা বাবা, এ তো অনেক লস্ট ইন ইলাবোরেট ট্রানজিশন সেট আপ। লস্ট ইন ট্রানজিশন করার পরেই, প্রথম প্রথম এক্সিবিশন করার পরেই আমার ঘাড় পিঠের অবস্থা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ তো আমি তখনই মাথায় নিয়েছিলাম যে আমার পশ্চাৎ যদি আমি ঠিক না রাখতে পারি, হ্যাঁ। এবং আমার চোখের যদি সাপোর্ট না দিতে পারে, আমি কাজ করতেই পারবো না। তখন আমি এটা তৈরি করলাম। তাহলে তুমি তো অলমোস্ট একটা ইন্ডাস্ট্রি, মানে তোমার এই এটা নিয়ে তাহলে ব্যবসা করা যায়। না, আমার কাছে দুটো জিনিস বলি। আমার কাছে এই যে আপনার একটা অসম্ভব লেভেলের একটা স্কিল, দক্ষতা, সেটা ডেফিনেটলি সেটা বলার আছে, কিন্তু আমার কাছে তার থেকে যেটা আপনার কাজের, যেটা মানে বিস্ময়কর লাগছে, যে আপনার কাজের যে সাবজেক্ট কন্টেন্ট, সেগুলো আপনার বিষয়বস্তু আপনার জীবনবোধ থেকে বেরিয়ে আসছে। এইটা আমার কাছে সবচেয়ে, আপনি কোন রকম ভাবে আপনার বিষয় বা বিষয়বস্তুর ক্ষেত্রে ওই পাশ করা আর্টিস্টদের যেরকম আপনার গ্যালারি, সেইগুলোর দিকে যাচ্ছেন না। আপনার নিজের জীবনের জীবনবোধ থেকে আপনার বিষয়বস্তু বেরিয়ে আসছে। মা চুল বাঁধছেন বা আপনার অটো নিয়ে যে কাজগুলো করেছেন, সবগুলোই আপনার নিজস্ব জীবনের। আর একটা জিনিস আমি বলবো, এটা খুব একটা মানে অবভিয়াস একটা লোকে এটা বলতেই হবে, যে এমব্রয়ডারি, স্টিচ, এগুলো তো মেয়েদের সঙ্গে যুক্ত। আপনি যে ওই যে প্রথমে বললেন আপনার প্রথম দিকে মা বোন হাসছে, এটা হাসাই, হাসাই আমাদের স্বাভাবিক, আমাদের কালচার। কিন্তু এইটার আপনার যে আপনি লোকটা একটা বেশ আপনি পুরুষ সন্তানের ব্যাপার আছে, কিন্তু সেখান থেকে আপনি যে ওইটাকে ভেঙেছেন, প্রথমে ছেলে এমব্রয়ডারি করছে, একটা পুরুষ গায়ে জোর ফোর আছে, এই তো আমাদের কালচারে দেখে না, যে
ছেলেরা কতগুলো কাজ করবে না, বেটা ছেলের কাজ মেয়ে ছেলের কাজ, এইটাকে আপনি ভেঙেছেন। যে আপনি ওই উপুর হয়ে পড়ে ওইটা করছেন যেটা চিরকাল নারী মহিলাদের সঙ্গে যুক্ত। এইটা আমার কাছে বিরাট। এই দুটো জিনিস আপনার জীবন বোধ থেকে আসছে, আপনার বিষয়বস্তু পুরো আপনি যেভাবে দেখছেন, এটাতে ওই বিরাট যেরকম ইন্টেলেকচুয়াল ব্যাপার নানান, না, আপনি দেখছেন যেটা সেইটাকে ফিল্টার করছেন। আরেকটা হচ্ছে এই যে টেকনিকটার সঙ্গে নারী সত্তা জড়িত, আহ, সেইটাকে আপনি ভেঙেছেন। এটা একটা দারুণ, মানে এইটাই শেখার আছে আর এই দুটো জিনিস। আর এই দ্বিতীয়, মানে অনেকে এটা বেশি দূর নিয়ে যেতেই একটু কিন্তু কিন্তু এই মানে বলে মেয়ে হয়ে গেছে, মহিলাদের কাজ করে, এইটাকে আপনি ভেঙেছেন। এটা অসাধারণ যে আপনার এই কাজের মধ্যে আপনার কাজগুলোই কি দেখা যাচ্ছে, তার থেকে এই যে পিছনে যে যে এই পলিটিক্সটা রয়েছে, আমাদের কি কাজ কারা করে। যেরকম বহুদিন পর্যন্ত আপনার স্কাল্পচার, ওই ব্রঞ্জ কাস্টিং বা পাথর কার্ভিং ছেলেদের সঙ্গে যুক্ত ছিল, মেয়েরা স্কাল্পটার হবে কেউ ভাবতো না আর্ট আর্ট কলেজের সেটিং এ। তেমনি এই আপনার এমব্রয়ডারির ব্যাপারটা পুরোপুরি মেয়েদের সঙ্গে যুক্ত। আপনার মা বোন নিশ্চয়ই আর হাসছেন না, এখন আর হাসছেন না। না না, তারা খুব খুশি। হ্যাঁ, মানে এবং তারা সগর্বে বাইরে বলছেন। তো যদি কেউ বলে ও তো মেয়েদের কাজ করছে কেন, তাহলে সগর্বে তারা বলছেন যে করবে না কেন। এই আর কি। এইটা আমার কাছে একটা অদ্ভুত লাগে। প্রথমেই যখন আপনার প্রাণ প্রস্তাব হয়েছে প্রোগ্রামের জন্য, প্রস্তাবিত হয়েছে, আমার মনে হয় যে এমব্রয়ডারি করছে একটা পুরুষ, এটার মধ্যে একটা কারণ আমি জানি এখানে আপনার ইয়েতে কলকাতায় ছিলেন, মারা গেছেন রেখা চক্রবর্তী বলে উনি ছিলেন, তার একটা গ্যালারি এই মানে আঁকার ওই এমব্রয়ডারি শেখানোর স্কুল ছিল সল্ট লেকে। উনি টালা পার্কে থাকতেন, সল্ট লেকের স্কুল ছিল, অনেকদিন আগে তিনি মারা গেছেন এখন। আহ, সবই মহিলা। এই যে আপনি আভা আর্ট গ্যালারি বললেন, মহিলা সেখানে। আপনার ওটা, তবে কিন্তু আপনি তাহলে এই টেকনিকটাতে কোনো প্রশিক্ষণ নেননি কোনো এক্সপার্টের না কাছ থেকে? আপনি না, পুরোপুরি নিজে যেরম ভাবে নিজে চলতে চলতে আপনার সমস্যাগুলো সমাধান করেছেন এবং এটা হ্যাঁ হ্যাঁ। এইভাবে হবে। আচ্ছা, বাপি, একটা মানে আমাদের তো ট্রেন্ড আছে, মানে আমাদের বেঙ্গলে ভীষণভাবে এই সেলাইটা একটা বিরাট ট্রেন্ড আর কি। মানে আমরা যখন হ্যাঁ, খুব দেশের বাড়িতেও যেতাম আর কি, হুম, তখন এই সংসার সুখের হয় রমণীর গুণে, বা এই ধরনের সমস্ত ছোট ছোট ডায়লগ, বা হ্যাঁ হ্যাঁ কাঁথার ওপরে, আসনের ওপরে, এবং কাঁথা হ্যাঁ, এই স্টিচের, মানে এগুলো হতো খুব সুন্দর সুন্দর, মানে টেবিল ক্লথ, হ্যাঁ, এবং টেবিল ক্লথ, এটাই এটাই একটা আর্ট ওয়ার্ক। আমাদের ঠাকুমা পিসিমা বা যারা তাদের হ্যাঁ। হ্যাঁ, হাতে হ্যাঁ, সমস্ত করা হ্যাঁ। জিনিস, সেটা কি কোনোভাবে মানে তোমার তোমার কাছে কোনোভাবে প্রভাবিত করেছে? মানে এরকম কোনো জায়গা থেকে মনের মধ্যে অবচেতনে ছিল? না না, আমরা মানে দেখেছি, যার দেখেছি, যার ঘরে দেখেছি তারটা খুব তীক্ষ্ণ নজরে দেখেছি, ভালো মানে ভালোবেসে দেখেছি। আমার ঘরে এরকম কিছু ছিল না। আচ্ছা, আমার দিদি আমার দিদি ওই স্কুলে যা রুমাল ফুমাল করতো, আচ্ছা। দিদি যে সেলাইগুলো দেখে খুব একটা আমি মানে মজা পেতাম না, আনন্দ পেতাম না। হ্যাঁ, মানে সেটা একটু হচ্ছে মোটা একটা দাগে, ডেফিনেটলি এরকম নয়। আলপনা হ্যাঁ, টাইপের থাকতো, হ্যাঁ, টুডি কিন্তু এটা একটা এইটা। বাংলা ট্রেন্ড ছিল, মানে হ্যাঁ, একদম গ্রামাঞ্চলে ঘরে ঘরে। তো আর এই যে সেই নারী জায়গাটাকে, সত্তার সঙ্গে যুক্ত, হ্যাঁ, এটা যে হ্যাঁ বললাম, এখানে তো দেখো কত ভুল ধারণা যে আজকে ওই যে বেনারসির কাজ বা জরির কাজ, এই সেলাইয়ের, এ তো সব ছেলেরা করে, উস্তাগর সব তো ছেলে। কিন্তু সেটা কিরকম চলে গিয়ে এই না, এই এই এমব্রয়ডারিটা মেয়েদের হয়ে গেছে। কিন্তু আজকে জরির কাজ বা শাড়ির শাড়ির কাজ তো ম্যাক্সিমাম ছেলেরা করে, যেখানে শাড়ির মধ্যে স্টিচের কাজ বা কাঁথার কাজ বা এটা মেয়েরা হয়তো করে, কিন্তু ছেলেরা তো করেই। এই পরিযায়ী শ্রমিক যারা জরির কাজ করতে সাউথ ইন্ডিয়া যায় বা এরকম আচ্ছা, লখনৌ এটা যায়। একটা কথা, আপনি কোথায় যেন থাকেন বলেছিলেন কি? আমি নারকেলডাঙ্গা নর্থ কলকাতায়? রোডে থাকি। হ্যাঁ, কলকাতা হ্যাঁ? নারকেলডাঙ্গা নর্থ রোডে, মানিকতলা কাকুরগাছি যে কানেক্ট যে রাস্তাটা ও আছে। আচ্ছা আচ্ছা, ওইখানে, আচ্ছা আচ্ছা, মানিকতলা, তা কলকাতা। আপনার বয়স কত, কপি? আমার হ্যাঁ, 46। 46। বাপ রে বাপ। তবে আপনাকে আমি একটা জিনিস ডেফিনেটলি অ্যাডভাইস করব, আপনি একটু কিন্তু
এই যে ঘাড় কোমর এগুলোর দিকে নজর দিন। একটু ডাক্তার দেখাতে হলে দেখিয়ে, ফিজিওথেরাপি করাতে গেলে বা যদি কোনো কলার পড়তে বলে পড়ে, এগুলোকে ইগনোর করবেন না। আপনার না যখন না না, আমি 50 এগুলো পেরোবে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে হ্যাঁ, আমি আপনার। এগুলো ইগনোর করি না, এবং আমি এগুলো 100% প্রোটেক্টে রাখার চেষ্টা হ্যাঁ, করি। এক্সারসাইজ করা, হ্যাঁ এক্সারসাইজ করে ঠিক রাখা, কারণ এটা আপনাকে একদিন একেবারে কাজকর্ম সব মানে একেবারে ভন্ডুল করে দেবে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘাড় আর কোমর এই সাংঘাতিক ব্যাপার, আমরা যতক্ষণ না সে ওটা থাকলেও শেষ সে পর্যায়ে থাকলেও যাচ্ছে আমরা ওটা পাত্তা দিই না। সে অ্যাকচুয়ালি থাকলেও খুব করতে পারো। আপনার কাজের পুরোটাই ডিপেন্ড করছে আপনার শরীরকে এ রাখার উপর। হ্যাঁ হ্যাঁ, শরীরকে ঠিক রাখা। হ্যাঁ। সব থেকে বড় কথা যে আমার কাজ অন্য কেউ যে হেল্প করবে না, সেইটাও আমি পাই। কোনো পারবে না। এটা বড় পেন্টিং করা না যে ঠিক আছে ওইখানটা ফিনিশ করে দিল ভাই, একদমই না। হ্যাঁ, কারণ আমার সুচটাই আনতে হয় বড় বাজার থেকে, সুচ এখানে পাওয়া যায় না। সুচ 12 এবং নম্বর আপনি সুচ। আপনি সেগুলো সব নিজে নিজে বার করেছেন কোথায় কি পাওয়া যায় নিজে। হ্যাঁ 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 হ্যাঁ। বাবা, মানে সাধারণত এটা যেটা হয় এই ধরনের কাজে একজন খুব এক্সপার্টের কাছে আপনি প্রশিক্ষণ নিয়েছেন, সেখান থেকে হয়েছে। কিন্তু আপনি এই যে মানে আপনি ঠেকতে ঠেকতে চলেছেন আর কি, আচ্ছা এই সূচটা কোথায় পাবো, বা এই যে কাপড় পেস্টিং করাটা কারণ আমি টেকনিক। আমি দেখিনি, আমি দেখিনি আমার মেটেরিয়ালস নিয়ে কেউ কাজ করছে। আমার মেটেরিয়ালস বলতে আমার যে গ্রাউন্ড যে কাপড়, সেই কাপড়ও কাউকে নিয়ে করতে দেখিনি এখনো পর্যন্ত। আর আমি যে সুতো দিয়ে সেলাই করি সেই সুতো দিয়েও এখনো পর্যন্ত কাউকে আমি দেখিনি। যদি কেউ করে ফিউচারে দেখতে পাবো। আপনার তাহলে এই মানে এই এখন থেকে আগামী ভবিষ্যতের মানে প্ল্যান কি এই কাজ নিয়ে? আলাদা করে কিছু প্ল্যান নেই। যখন যখন যেমন এই ক্লথ পেস্টিংটা এখন আবার আলাদা করে করছি, তাতে একটু বড় কাজ করতে সাহস পাবো। ক্লথ পেস্টিংটা মোটামুটি আয়ত্তের মধ্যে এসছে। ক্লথ পেস্টিং করতে গেলে অনেক বেশি মেটেরিয়ালস আমাকে একদম ঠিকঠাক মেটেরিয়ালস লাগবে। একটু ভুলভাল মেটেরিয়ালস হলে ক্লথ পেস্টিং হবে না। হ্যাঁ, হ্যাঁ, সুতোটা নয় সেলাই করতে পারবো, একটু ভুলভাল সুতো হলে তাও মানে খুব পাতলা সুতো তো, একটু উইক হলেই ব্যাস সুতো চেঞ্জ। ক্লথ পেস্টিং এর মধ্যেও ঠিক ব্যাপারটা সেরকমই আছে। কাপড়ের বেশ কিছু নেচার আছে, কিছু কাপড় আছে পুরো ফ্ল্যাট, মানে সেগুলো ভাঁজ হয় না। আবার কিছু কাপড় আছে সবসময় কুঁচকে থাকে, হ্যাঁ, সেটা স্ত্রি করে আমি সোজা করলাম, সোজা করে যেই ফেভিকল মারবো ব্যাস কুঁচকে যাবে। হ্যাঁ, হুম। কারণ এই কাপড়গুলোকে আমাকে, আমি যখন ক্লথ পেস্টিং করি আগে কাপড়গুলো ফেভিকল মারি। কাপড়গুলো যদি ফেভিকল না মারি তাহলে আমি একদম সুন্দর করে কাটতে পারবো না। আমি যেমন দরকার ঠিক সেরকম ভাবে কাটতে পারবো না কাপড়গুলো, তাহলে কাপড়গুলো সুতো বেরিয়ে মানে নষ্ট হয়ে যাবে, আচ্ছা, যে করতেই পারবো না। অ্যাপ্লিকের যেভাবে কাজ হয় যদি তুমি সেভাবেই করো, মানে যদি তুমি পেস্টিং না করো তাহলে কি হবে? মানে অ্যাপ্লিকে তো আর পেস্টিং হয় না, অ্যাপ্লিকে তো সেলাই করেই হয়। এবং যে হ্যাঁ এজটা যে তুমি আর একটা কাপড় যে তার উপরে লেয়ার বাই লেয়ার করছো বলছো, হ্যাঁ। সেক্ষেত্রে একটা কাপড়ের ওপর আরেকটা কাপড়ের এজটা যদি একটু খোলাই থাকে, মানে তুমি তো সেলাই করছো, অতএব আমি অ্যাপ্লিকের আমি যে স্টাইলটা আমি তাতে জাস্ট একটা অসুবিধা জিনিস কি? দেখা, একটা জিনিস দেখাচ্ছি, দেখিয়ে আপনাকে বলতে পারবো, না দেখালে বলতে পারবো না। আমি একটা ভাঙা ইটের কাজ করেছি। কাজটা প্রায় 1 বছরের ওপর লেগে গেছে। কাজটা আমি আপনাদেরকে এখানে দেখাতে পাচ্ছি না, কাজটা প্যাকিং করে তোলা আছে। তো সেখান দিয়ে কিছু ইট আমার কাছে এখনো রয়ে গেছে। ইট বানিয়েছিলাম। আমি আপনাকে একটা ইট দেখাচ্ছি তাহলে বোঝাতে পারবো। এই ইটটা কি বুঝতে পারছেন? হ্যাঁ। না, কিছু বুঝছি না তো। আর দেখুন। এটা কি মানে এটা স্টিচ করা ইট তাই তো? না, না, পেস্টিং করা ইট। পেস্টিং করা ইট। আচ্ছা, হ্যাঁ ঠিক একবার আছে, এবার বুঝতে পারছি। এরকম প্রায় 270 খানার মতো ইট আমি বানিয়েছিলাম। আমি যদি পেস্টিং না করি কি হবে তাহলে, এই যে ট্রান্সপারেন্ট ব্যাপারটা, পিছনের কাপড়ের যে রিফ্লেকশনটা সেটা সামনের কাপড়ে উঠবে না। বুঝতে পারলাম? হুম। হুম, মানে হুম। ওই যে অ্যাপ্লিকের ব্যাপারটা নব বলছো, ও কমপ্লিটলি অন্যভাবে কাজ করছে আর কি, অ্যাপ্লিকেতে ওর এই এই ওই ওই এফেক্টটা পাবে না। ফিনিশিংটা আসবে না, বা হ্যাঁ, ওই পেন্টিং এর এফেক্টটা মতন পাবে। ব্যাপারটা আসবে। হ্যাঁ, হ্যাঁ, এই এই যে যে ফিনিশিংটা সেটা আসবে না। হ্যাঁ, তো আমাকে আহ, আঠা দিয়ে দিয়ে দেখতে হবে যে নিচের কাপড়ের রিফ্লেকশনটা আগে তুলতে হবে, মানে তবে ওর একটা ওর ডার্ক লাইট শেড যে ব্যাপারটা সেটা পাবো।
ওর প্রসেসটা অনেক জটিল অ্যাপ্লিকের থেকে, অনেক আর জটিল। আরেকটা হচ্ছে যে ফ্রেম থেকে খোলার পর ওটা টান টান থাকছে, ওটাই ফেভিকল লাগানোর জন্য পুরো পুরো কাপড় কাপড়টার উপরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পুরো ফেভিকল লাগিয়ে, আমার পুরো কাজই হ্যাঁ, ওই ফেভিকল লাগানো। কারণেই টান টান থাকছে পুরো ব্যাপারটা। তার কারণ ফেভিকল যদি না লাগাই, কেউ কোনো কারণে যদি ওই হাত দিয়ে তো স্বাভাবিক, এই যে দেখুন একটা শাপলা ফুল বানানো আছে, এটা কাপড় পেস্ট করে? এটা কাপড় পেস্ট করে, এটা আর একদম এই রিসেন্ট, কিসের ওপর, এই রিসেন্ট বোর্ডের বানানো। ওপর নাকি কাপড়ের ওপরেই? না না, কাপড়ের ওপরই, হ্যাঁ, কাপড়ের ওপর পেস্ট করে এটা কেটে রাখা আছে, অন্য জায়গায় ট্রান্সফার হবে। আচ্ছা। আচ্ছা, আপনার এটা এই কাজগুলো হওয়ার পরে তো মানে ফ্রেমিং কিভাবে হয়? কাঁচ দিয়েই তো ফ্রেম হয়? হ্যাঁ হ্যাঁ, সব সব গ্লাস, গ্লাস হোক বা হ্যাঁ, অ্যাক্রিলিক শিট হোক, সবই মোটামুটি দেওয়া থাকে। আচ্ছা। এইটা হয়তো এই মোবাইলে এত ভালো দেখা যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু কাজটা খুব মজার, হ্যাঁ, মানে কাজটা একটা খুব মজার। প্রপার ডাইমেনশন রয়েছে আর কি। প্রপার হ্যাঁ, প্রপার ডাইমেনশন। ডাইমেনশন আছে, শ্যাডো, ভেতরের কালার, মানে পিছনে যে কালারটা আছে, কোন কালার দিয়ে ডার্ক হবে, কোন কালার লাইট হবে, একদমই এই একদমই। এটা এটা করতে গেলে আমি যদি আঠা দিয়ে না লাগাই, তাহলে নিচের কালারটা আমি পাবো না। হ্যাঁ, বুঝতে পারছি। ওটা তো মানে আপনার প্রসেসটা অনেক বেশি জটিল অ্যাপ্লিকের থেকে, অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জটিল, আজকে আজকে জটিল করছি বলেই তো আপনাদের ভালো লাগছে। হ্যাঁ, মানে আপনার প্রসেসটা মানে এখনো আমরা ইয়ে করিনি, মানে মাথা মানে আপনাকে কাজ করতে দেখলে তবে আমাদের হেঁচকি উঠবে আর কি। এখনো তো আপনার মুখে শুনছি, কাজগুলো দেখছি, কিন্তু আপনার যে লেবারটা এর মধ্যে যায় এবং চিন্তা ভাবনা, ওরে বাপ রে বাপ। আমি ভাবছি মানে আপনি যদি ওই যে, লেবারটা অনেক বেশি যায়, লেবারটা অনেক বেশি যায়। আর ওই একটা জিনিস, ধৈর্য হারাই না, ধৈর্যটা রাখি। আমি জানি আমার কাজ আমাকে করতেই হবে, আমার তো সেকেন্ড অপশন কিছু নেই। আমার দৌড়ে বাস ধরারও ব্যাপার নেই, কারণ আমি কাজটা শুরু করছি আজকে, কবে শেষ হবে বা ওই দিনের মধ্যে শেষ করতে হবে, এরকম কোনো টার্গেট আমি রাখলে রাখলে পারবো না, মানে কোনো টার্গেট নিয়ে কাজ করতে পারবো না, হবেই না কাজটা। যেমন বললাম না আজকে আপনাকে, আমার এরকমও কাজ হয়েছে, 6 মাস কাজ করেছি, 6 মাস কাজ করার পর পুরো টোটাল কাপড়টা ধরেই আমাকে চেঞ্জ করতে হয়েছে। আমি একটা ময়ূরের ফেদার বানাচ্ছিলাম, 6 মাস ময়ূরের ফেদারটা বানানোর পর মনে হচ্ছে ময়ূরের ফেদারটাও ঠিক হচ্ছে না, এবং গ্রাউন্ডে যে কাপড়টা, সেই কাপড়টাও ঠিক যথেষ্ট ঠিক নয় এর জন্য, টোটালটা ধরে চেঞ্জ করেছি, চেঞ্জ করে আবার শুরু করেছি। আপনার কাজ সামনে থেকে কাজের প্রসেসটা দেখলে তবে আমাদের ইয়ে হবে, মালুম হবে এটার যে আসবেন, দেখতে জটিলতা। আসবেন আপনার। আমি কটা দিন পর একটা স্টুডিও পাবো, একটা স্টুডিও হয়তো মাসখানেক, মাস দুয়েক পর পাবো। আপনারা আসুন একদিন সবাই মিলে, এসে কাজ দেখে যাবেন। না, বেশ। এমনি কি আপনার কাজে প্রসেসে কোনো ভিডিও আছে করা? আহ ভিডিও সেইভাবে কিছু করা নেই, এই একটা ভিডিও করতে হয়েছিল, উম, উম, কিন্তু চিনির আমি কাজটা। বলবো তুমি ডকুমেন্টেশনটা করে রাখো। কোনো কোনো কাজের সবটার হয়তো পারবে না, কিন্তু ডকুমেন্টেশনটা করা দরকার। না, এখানে চিনির কাজের একটা ডকুমেন্টেশন করা আছে, ওটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে পাঠানো হয়েছিল, আচ্ছা। ইন্ডিয়া বুক অফ রেকর্ড পেয়েছি আমি। অমিতাভ বচ্চনের হাতে একটা নীলা আছে, ও প্রতি 6 মাস অন্তর পাল্টায়। বাহ। ওর যে নীলাটাতে যাকে বিক্রি করে, অরিজিনাল নীলার থেকে বেশি দামে বিক্রি করে। এবার চিনটা উঠলো না, আরো সারও দিতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা। আপনার প্রসেসটা ডকুমেন্ট করা দরকার, ডকুমেন্ট। হ্যাঁ, ওই একটা ডকুমেন্টস আছে, আর একটা আমি কাপড় যে ডাই করতাম, ডাই করছিলাম, তার একটা ডকুমেন্টস আছে। খুব বেশি ডকুমেন্টস রাখা আসলে, কাজটা করবো না, ডকুমেন্টস করতে না যাবো না, সে তো ওইখানে। বটেই, কাজের আর সময়। আমার যেটা সবচেয়ে ভাল লাগছে আপনার কাজে, যে এই ধরনের, যে এই টেকনিক, এই ধরনের টেকনিক, তারপরে
আহ, বিশেষত যারা আর্ট কলেজে জানি তাদের এটা করতে করতে না এই টেকনিকটাই বড় হয়ে যায়, আর এই একটা নাইস অবজেক্ট তৈরি হয়। আপনার তা না, আপনার বিষয়বস্তু একেবারে জীবন থেকে উঠে আসা, জীবন বোধ থেকে, এইটা ভীষণ বড় লোকাল একটা। ব্যাপার। হুম। কারণ ধরুন আপনাকে একজন এরম যে রেকর্ড মেকিয়ে পাখি তৈরি করছে এরম ধরনের যে করে, বা চালের গণেশ, সেটা চালের গণেশই করতে বা বিক্রি হতে লাগলো, সে চালের গণেশ আর লঙ্কার দুগ্গাই করতে লাগলো। এটা আপনার না, আপনার প্রত্যেকটাতে আপনার জীবনের দেখা এইটা আসছে, যেটা অনেক তাবর তাবর আর্ট কলেজ থেকে পাশ করা আর্টিস্ট, পরিষ্কার ভাবে বলছি, হাতড়ায়। তারা আর্ট কলেজ থেকে অনেক দিনের পাশ করে, দক্ষতাও আছে পেন্টিং ড্রয়িং এ, কিন্তু জানে না কি করবে কেন করবে। আমাদের কলকাতাতে এক দাদা রয়েছে, তারা ওই দক্ষতা দিয়ে একটা জিনিস করে সেইটাই আহ, আহ, 10 বছর ধরে ওইটারই এদিকটা ওদিক, ওদিকটা এদিক, এই করে যাচ্ছে। আপনার প্রত্যেকটার মধ্যে একটা আলাদা আপনার দেখা, আপনার জীবনকে দেখা, এইটা যে আছে না, এইটা আপনি অশিক্ষিত যদি বলি, অশিক্ষিত কথাটার মধ্যে সমস্যা আছে। ভুল স্বশিক্ষিত হবে না, ভুল হিসেবে, হবে না, ভুল হ্যাঁ, হবে না। অশিক্ষিত হ্যাঁ, যদি বলেন ভুল হবে না। স্বশিক্ষিততে আপনার যে দেখার যে কমপ্লেক্সিটি, সেটা আর্ট কলেজ থেকে পাশ করা অনেক আর্টিস্টের দেখার থেকে অনেক সফিস্টিকেটেড। যে আপনার নিজের আহ, যে অটো নিয়ে, তারপরে অন্যান্য ব্যাপারে এই যে চিনি পিঁপড়ে যাচ্ছে, মানে এগুলো অনেক ইয়ে আর এটা শেখার আছে লোকের। কারণ আমরা অনেককেই জানি যারা আর্ট কলেজে পাশ করে 20 বছর পাশ করে গেছে, থরবড়ি খাড়া খাড়া বড়ি থর করে গেছে, প্রচুর দক্ষতা আছে, কিন্তু ওই কেষ্ট ঠাকুর বাঁশি বাজাচ্ছে, ওই করে যাচ্ছে। তার থেকে আপনার কাজের ইয়েটা, যে বিষয়বস্তুর যে, যেটাকে বলে ভার্নাকিউলার বিষয়বস্তু ভার্নাকিউলার ভাবে দেখা, একদম বেসিক জায়গা থেকে জীবনকে দেখা, এটা এটা আহ, পিছনে যে কাজটা কাজটা সত্যি আপনারা দেখতে প্রশংসনীয়। পাচ্ছেন, পিছনে যে কাজটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই কাজটা মানে অটো চালাতে চালাতে পিছনে একটা মেয়ে বসে আছে। বোঝা মেয়েটার যাচ্ছে, ওটা দিকে আমি বোঝা যাচ্ছে। দেখছি, আমি মেয়েটার দিকে দেখছি, বা আমি লুকিং গ্লাস দিয়ে সত্যি সত্যি পিছনটা দেখছি। হ্যাঁ, আমার ব্যাক পিছন অটোর পিছন দিকটা দেখার চেষ্টা করছি, বা আমি মেয়েটাকে দেখছি। তো মেয়েটা ফলো করছে আমাকে, যে আমি মেয়েটাকে দেখছি কিনা। হ্যাঁ, এইটাই এটা এই কাজটা হচ্ছে। এইগুলোই আপনার যে অটো চালক হিসেবে এই যে সূক্ষ্ম এটা ওটা, এটা কতজন এটাকে নিয়ে আসতে পারে। আমরা যারা রোজ অটো চড়ি তারা তো পড়ে না, এখানে কি এত অটো চড়ে লোকে, কোনো তো কাজ দেখি না সে। আর এটা তো হবে না, অটো প্যাসেঞ্জার হিসেবে তার যে দৃষ্টিভঙ্গি হতে পারে, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিটা তো সবসময় আলাদা। ঠিক আছে, তাহলে চলো, আজকে খুব ভালো আলোচনা হলো। অশেষ ধন্যবাদ বাপিকে ঠিক আছে, এখানে ইয়ে সবাইকে করার আমার জন্য, প্রেজেন্টেশন করার জন্য। আমরা এটা 17 তারিখ আশা করছি ছাড়বো ইউটিউবে, তখন আপনাকে এটা পাঠিয়ে দেবো। অনেক ঠিক অনেক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ, বাপি। চলো।